এসএসসিতে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.25। শিক্ষামন্ত্রী বললেন, মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন ত্রিবেদী। বললেন, গণতান্ত্রিক দেশে সমস্যা থাকবে, সমাধানও আছে। রিয়াদে অগ্নিকাণ্ডে মৃত্যুর শিকার ১৬ জনের নওগাঁও ও নাটোরের বাড়িতে আহাজারি। লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। ৯টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25%। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৬.২%। জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমে হয়েছে ১,১৬,৬৭৬ জন। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ৩১২টি। ফল প্রকাশ অনুষ্ঠানে মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মার্কস দেওয়া যায় না। অন্যদিকে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১১,৩৮,৮৭৭ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.৫%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। সবচেয়ে কম পাশ করেছে ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯%। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। সোমবার সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থী ও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হবে। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। সুন্দর রেজাল্ট হয়েছে, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। এই সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর কাজ করছে। ফলাফল খারাপ না ভালো সেটি বিবেচ্য নয়। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ও পছন্দের কর্মী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী আর অভিভাবকেরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কেউ কেউ আনন্দে আত্মহারা, আবার কারো কারো চোখে আনন্দ অশ্রু। প্রত্যাশার চেয়ে ভালো ফল করায় স্বস্তি ফিরেছে অনেক পরিবারের মধ্যে। ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দেশের অন্যতম সেরা স্কুল ভিকারুন্নেসায় ফলাফল পৌঁছার সাথে সাথেই শিক্ষার্থীদের এমন বাঁধ ভাঙা উল্লাস। বাদ্যযন্ত্র বাজিয়ে ভালো ফলাফল অর্জনের আনন্দ প্রকাশ। এসএসসি ফল প্রকাশের আগেই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবকরা। মোবাইলে কাঙ্ক্ষিত ফলাফল আসতেই বিশ্বজয়ের হাসি। কেউ জিপিএ 5 পাওয়ার আনন্দে আত্মহারা, চোখে মুখে ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন, আর অভিভাবকদের মুখে তৃপ্তির হাসি। রেজাল্ট যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা এসেছে, তার থেকে আরো বেটার এসেছে মার্কস। মার অনেক বড় হাত, আম্মু আমাকে সব সময় অনেক মোটিভেট করতো। আমি যদি রাত জেগে পড়তাম আমার আম্মু বাবাও জেগে থাকতো। তারপর আমার টিচাররা আমাকে গাইডলাইন দিচ্ছে, এই কারণেই হচ্ছে আমি পড়াগুলো ঠিকমতো শেষ করতে পারছি। পরিশ্রম অনেক করেছি, দিনরাত 24 ঘন্টা পড়েছি, রাত্রে ইভেন 3টা 4টা পর্যন্ত পড়া হয়েছে আমার। এই এতটুকু আসার জন্য অনেক কষ্ট করতে হয়, আসলে অনেক
কষ্ট করতে হয়। সে এ প্লাস আশা করেছিল, বাট এ প্লাস হয়নি, তাতেও আমরা আলহামদুলিল্লাহ খুশি। রাজধানীর অন্যতম আরেক সেরা স্কুল মতিঝিল আইডিয়ালেও ড্রামের তালে উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে চান্স পেয়ে জীবনে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার স্বপ্নের কথা জানায় তারা। প্রত্যেকটা পরীক্ষার্থী খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি এবং আমাদের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড মানেও হয়েছিল পরীক্ষাটা, যার কারণে আমাদের মধ্যে একটা ভয় ছিল যে আসলে এ প্লাস, গোল্ডেন এ প্লাস বলে জানি সব সাবজেক্টে এ প্লাস এটা আসবে কিনা, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন এ প্লাস এসেছে। যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম দিচ্ছি, সবাই একটু ভয়েই ছিলাম। আর যেহেতু আমার হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি 6 মাস স্কুলে আসতেই পারি নাই, ভর্তিও হইতে পারি নাই। তো সেই ক্ষেত্রে ওই হিসাবে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে অনেক ভালো লাগতেছে, মানে জীবনের সবচেয়ে সুখটা আজকে পাইছি। ভিকারুন্নেসা স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, শতভাগ জিপিএ 5 পাওয়ার চেয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা বাস্তবায়নেই কাজ করছেন তারা। এরা কিন্তু সামষ্টিক মূল্যায়নের ছাত্রী। ওরা যখন ক্লাস 9-এ পড়ে, 9-এর পর সরকার পরিবর্তনের পর সামষ্টিক মূল্যায়ন কিন্তু লেখাপড়া মানে লেখা বা পরীক্ষা নেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু ছিল না। সেটা ওরা যখন 9-এ পড়ে, 9-এর সরকার পরিবর্তনের পর ধারাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারিকুলাম চেঞ্জ হয়েছে, নতুন পাঠ্যসূচিতে এই পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছে। এবার এইচএসসি ব্যাচটি নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া, প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করা সহ নানা চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশা করে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এই আশার কথা জানানো হয়েছে। সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। এ সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। পরে দীনেশ ত্রিবেদী জানান, দুদেশের নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুসম্পর্ক চান বলেও জানান দেশটির হাইকমিশনার। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে। আর দুই দেশই চায়, লোকেরা সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আর আমি তো 2 মাস হলো এত রেসপেক্ট পেয়েছি, এত আদর পেয়েছি, এত আপনার প্রীতি ভালোবাসা পাচ্ছি এখানে, যে আমার সত্যি খুবই ভালো লাগছে। আর আমার এখানটা আশা, আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB গঠন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, বাহিনীটিকে কলঙ্কমুক্ত করতে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা প্রয়োজন। সেই সাথে এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুক্ত না করার পরামর্শ দিয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 2004 সালে পুলিশের বিশেষ বাহিনী হিসাবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যায় অভিযুক্ত এই বাহিনীটি আওয়ামী শাসনামলে ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে। একের পর এক গুম, হত্যা ও মানবতা বিরোধী অপরাধে যুক্ত থেকে পরিণত হয় আরেক রক্ষী বাহিনীতে। সম্প্রতি র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশের পর থেকে আবারও আলোচনায় বাহিনীটি। পুলিশে এ ধরনের বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের। কারণ যে প্রেক্ষাপট এবং প্রয়োজনের সূত্র ধরে র্যাব তৈরি হয়েছিল, সেই প্রয়োজন এবং প্রেক্ষাপটের
উদাহরণ কিংবা উপযোগ্যতা কিন্তু এখনো বিদ্যমান। পুলিশের মধ্যে অনেক ধরনের নতুন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান মানে তৈরি করা হয়েছে, শাখা প্রতিষ্ঠান, যেমন ধরেন সিটিটিসি, পিবিআই, এছাড়া তো সিআইডি আছে, ডিবি আছে। এই যে এতগুলি প্রতিষ্ঠান থাকার পরে আপনি আরও একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, আচ্ছা এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আমি বলবো যে এটা করার এমন কি দরকার। এ ধরনের বেসামরিক বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত করার বিধান নিয়েও প্রশ্ন উঠছে। সশস্ত্র বাহিনী হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে, এটা দেশের সার্বভৌমত্বের জন্য রাখা হয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী রাখা হয় না। আপনি পুলিশ এটার জন্য দায়ী, বা আপনি নতুন একটা বাহিনী বানান, সেখানে আপনি ক্যাডার বানান নতুন। আপনি যদি সামরিক কর্মকর্তা মানে সৈনিকদেরকে দেন, তারা এই সিভিল বিষয়গুলোর মধ্যে জড়িয়ে যায়, তখন যে কোনো কারণে হোক, সত্য হোক মিথ্যা হোক, বদনামের ভাগিদার হতে হয়। আর পলিটিক্যাল ইন্টারফারেন্স তো আপনারা বিগত সরকারের সময় দেখেছেন। যতভাবে পারা যায় সিভিল যত কাজ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দূরে রাখাটা হচ্ছে উত্তম। বিশেষজ্ঞরা বলছেন, নাম পরিবর্তন নয়, জবাবদিহিতা নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ। পোশাক এবং তার নামের কারণে বিতর্কিত হয় নাই। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা বাহিনী হিসাবে র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, এটা তদন্ত করবে কারা? নিজেরা নিজেদের তদন্ত করলে তো আসলে সেটি তো বস্তুনিষ্ঠতার প্রশ্নে একটা ঘাটতি থেকে যায়। নিজেদের অভ্যন্তরীণ তদন্তের বাইরে একটা বহুজন বিশিষ্ট তদন্ত কমিটি দরকার। যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসলো, অভিযোগ প্রমাণিত হলো, তখন আবার এই আলোচনা উঠবে তিনি মূল যে বাহিনীতে চাকরি করেন, বাহিনীতে আছেন, তার সেই বাহিনীর আইন অনুযায়ী বিচার হবে। তো এটা করতে গেলে আরেক জটিলতা তৈরি হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়ায় বাহিনীটিকে আরও মানবিক করে তোলার পাশাপাশি স্বচ্ছ জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির শিকার 16 বাংলাদেশের 13 জনের বাড়ি নওগাঁয়, বাকি 3 জন নাটোরের। তাদের পরিবারে চলছে শোকের আহাজারি। দ্রুত প্রিয়জনের লাশ দেখার অপেক্ষায় স্বজনেরা। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ওই সোফা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানায় আটকে পড়া 16 বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর আত্রাই ও সদর উপজেলায়, বাকি 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর, খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল, উজনপই গ্রামের ফরিদ শেখ, দুবাই গ্রামের সুমন ও হাসিবুল হাসান শুভ, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক ও তার ছোট ভাই সুমন প্রামাণিক, একই গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুল্লাহ প্রামাণিক, বোয়ালা গ্রামের হৃদয় ও মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ এবং নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার শাহিন। স্বজন হারানোর বেদনায় পরিবারগুলো শোকে মুহ্যমান। বরাবর মেয়ের ছেলে আছে ওখানে, সে ফোন দিছিল, দিয়া বলল যে এরকম ভাব, মামা রুমে ঘুমাইছিল, আমরা গেছিলাম সেলুনের দোকান গেছিলাম, এসে দেখি আগুন লাগছে, গেট খুলে দেখি মানে ঘর অন্ধকার, মানে মামার কোনো চিহ্ন মিহ্ন নেই। তো মা তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? আমার সওয়াল যেটা দেখি, তুমি নামাজ কালাম করবেন, তুমি কোনো কাজকর্ম করবেন না, তোমার অসুখ শরীর, তোমার সাঁকা সাঁকা চলিচ্ছি, তুমি ভালো হয়ে থাকছো, চলাফেরা কম করো। বিদেশ গেলে হয়তো কামাই করে একটু টাকা পয়সা দেশে পাঠালে বাড়ির পরে একটু ভালোভাবে খাবে, সংসারটা ভালোভাবে চলবে, এই উদ্দেশ্যে গেছে। এদিকে আগুনে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 3 রেমিটেন্স যোদ্ধার মধ্যে একজন 7 মাস আগে সৌদি আরব যান। ধার দেনা করে বিদেশ গেলেও এখনো তাদের সেই ঋণ শোধ হয়নি। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর সহ ক্ষতিপূরণের দাবি স্বজনদের। লোন পরিশোধের দায়ে তাদের একটা টেনশন, এদিকে ছেলে মৃত্যুর একটা শোক, এই সকল কিছু মিলে তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। আমার ছোট বাচ্চাটা কিভাবে কান্না করেছে, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে একা একা কিভাবে কি করবো, আমি কিছু ভাবে পাচ্ছি না। 6,70,000 টাকা নুন করছি, তার সাল 4 আনা পয়সা দিয়ে পাইনি। কারখানার আবার বেতন এই ভাড়া দিতে লাগছে 16 লাখ টাকা 8 জনে। তারপর সালের 2 সাইডের 2 কিডনি দেখা গেছে, ওটি 1 লাখ টাকা সাল পুরো আছে।
খাল আমার কিছু দিতে পারিনি, মোটামুটি 50-60 হাজার টাকা। এখন আগুন লাগে, এখন পুড়িয়ে তো এখন মারা গেছে। এখন সরকারের কাছে দাবি ঋণপাতিটা যেন কিছুটা সুদ করে দেয় সরকারে, আর লাশটা যেন এই দেশে পৌঁছায় দেয়। আর ছোট বাচ্চায় যে 1 মাস 4 দিন হইতে, তার জন্য যেন একটা সরকার কোনো ব্যবস্থা করে দেয়। ধার দেনা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। আসলে আমাদের এবং আমাদের এলাকাবাসীর সবার এই একটাই এখন চাওয়া। মরদেহগুলো দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি, আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবং স্থানীয়ভাবে আমাদের জেলা প্রশাসন থেকে তাদের কোনো সহযোগিতার যতখানি প্রয়োজন হবে আমরা সেটি ব্যবস্থা করব। এদিকে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিবৃতিতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের নেতারা সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। রোববার বিএনপির পক্ষ থেকে 2টি ফর্ম সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই বাছাই 16 আগস্ট ইসি ভবনে সকাল 10টা থেকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত এবং ভোট গ্রহণ হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। একপাক্ষিক ও ঢালাও সমালোচনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের পথ সুগম করতে উস্কানিমূলক আচরণ ও ভাষা পরিত্যাগ করা প্রয়োজন। শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার হয়ে খুনি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, নেতাদের বক্তব্যের ভাষায় শিষ্টাচার না থাকলে কর্মীদের উপর তার প্রভাব পড়ে। তাই রাজনৈতিক দলগুলোকে যৌক্তিক ও গণতান্ত্রিক সমালোচনার ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেন রুহুল কবির রিজভী। স্বাধীনভাবে গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তবে সেটা সত্য মত প্রকাশ করবে, কোনো বানোয়াট মিথ্যা অপপ্রচার কলঙ্কমূলক নয়। বিরোধী দল, সরকারি দল যারা সরকার পরিচালনা করবেন তার বিরুদ্ধে সমালোচনা করবেন, তীব্র সমালোচনা করবেন, তীক্ষ্ণ সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন, তাতে কোনো আপত্তি নেই। তবে দ্যাট মাস্ট বি কনস্ট্রাকটিভ, মিউচুয়ালি বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড। সেই সমালোচনাগুলো হতে হবে উভয় পক্ষের মধ্যে, এটাই হওয়া উচিত। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এসএসসিতে পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25। শিক্ষামন্ত্রী বললেন, মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেওয়া যায় না। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন ত্রিবেদী। বললেন, গণতান্ত্রিক দেশে সমস্যা থাকবে, সমাধানও আছে। রিয়াদে অগ্নিকাণ্ডে মৃত্যুর শিকার 16 জনের নওগাঁও ও নাটোরের বাড়িতে আহাজারি, লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।